অনেক দিন আগের কথা। সোনাপুর নামক একটি গ্রামে দুই বান্ধবী বসবাস করত, যাদের মধ্যে একজনের নাম ছিল প্রিয়াঙ্কা এবং অন্যজনের নাম ছিল সীমা। তারা দুইজনে একসঙ্গে স্কুলের পড়ালেখা শেষ করেছে এবং কলেজের পড়ালেখাও শেষ করেছে। কলেজ লাইফ শেষ হবার পর তারা দুই বান্ধবী গ্রামে বেরিয়ে পড়ে কাজ খোঁজার জন্য, কিন্তু তারা তাদের যোগ্যতা সম্পন্ন কোনো কাজই পায় না। এরপর সীমা প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা, কলেজ শেষ হয়ে যাবার পর আমি ভেবেছিলাম আমরা অনেক ভালো একটি চাকরি পাবো, কিন্তু আমরা তো কোনো চাকরিই পাচ্ছি না। বাবা আমাকে পড়ানোর জন্য সাহেবের থেকে টাকা ধার নিয়েছিল, আর এখন উনি ওনার ধারের টাকাগুলো চাচ্ছেন। উনি বলেছেন যে যদি ওনার টাকাগুলো ওনাকে ফিরিয়ে দিতে না পারি তাহলে আমাদের বাড়িটা দখল করে নেবে। এখন তো আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। হ্যাঁ সীমা, তুই ঠিকই বলেছিস। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু তবুও একটা ভালো চাকরি পাচ্ছি না। আচ্ছা চল, আমরা একটা বড় শহরে যাই আর ওখানে গিয়ে চাকরি খুঁজি। কে বলতে পারে, হয়তো একটা ভালো চাকরি পেয়ে যাব। হ্যাঁ, এটা তো আমি ভাবিনি। আমরা তো শহরে যেতে পারি, তুই একদম ঠিক বলেছিস। কিন্তু প্রিয়াঙ্কা, শহরে যাওয়ার জন্য তো টাকা প্রয়োজন, আর তুই তো খুব ভালোভাবে জানিস যে আমার কাছে এখন টাকা নেই। আর যদি বাবা মায়ের থেকে চাই তাহলে এখন আমাকে আর একটা টাকাও দেবে না। বাবা তো আগেই হাল ছেড়ে দিয়েছে, এখন আমি বাবার ওপর বোঝা হতে চাই না। না, আমি শহরে যেতে পারবো না। তুই টেনশন করিস না, শহরে যাওয়ার জন্য আমি একটা শর্টকাট রাস্তা জানি। পাশে জঙ্গলের মধ্যে একটি নদী আছে, আর ওই নদী সোজা শহরে গিয়ে পৌঁছেছে। এখন যদি আমরা ওই নদীতে একটা নৌকা নিয়ে বয়ে বয়ে শহরে যাই তাহলে না টাকা লাগবে আর না বেশি সময় লাগবে। এখন তুই ভাব যে তুই কি করবি। কি হলো, তুই কি শহরে যাবি নাকি এখানেই বসে থাকবি? সীমা প্রিয়াঙ্কার কথাগুলো বুঝতে পারে এবং সে শহরে যাবার সিদ্ধান্ত নেয়। এরপর দুই বান্ধবী নিজেদের জামা কাপড়গুলো গুছিয়ে নেয় এবং শুকনো কিছু খাবার নেয় আর শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রিয়াঙ্কা সীমাকে জঙ্গলের মধ্যে শর্টকাট রাস্তাতে নিয়ে যায়। জঙ্গলের মধ্যে গিয়ে সীমা পুরোপুরিভাবে ভয় পেয়ে যায়, কারণ ভেতর থেকে জঙ্গলটি ভীষণ ভয়ঙ্কর ছিল আর আশপাশ থেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছিল, আর আশেপাশে অনেক পশু পাখিও ঘোরাঘুরি করছিল। এটা দেখে সীমা প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা, এই জঙ্গলটা তো ভীষণ ভয়ঙ্কর। এমনটা মনে হচ্ছে যেন দেখতে দেখতেই আমরা কোনো হিংস্র পশুর শিকার হয়ে যাব। আমাদের এই রাস্তা দিয়ে শহরে যাওয়া উচিত নয়। চল আমরা বাড়িতে ফিরে যাই, আমার প্রচণ্ড ভয় করছে। আরে তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি আছি না তোর সাথে? চল সামনে এগিয়ে যাব। এটা বলে প্রিয়াঙ্কা এবং সীমা সামনে এগিয়ে যায়। কিছু দূর যাবার পর তাদের একটি বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়, আর সেই বৃদ্ধা মহিলা প্রিয়াঙ্কা এবং সীমাকে বলে, আরে এই জঙ্গলটা তো ভীষণ ভয়ঙ্কর। এই জঙ্গলে মানুষ যাওয়া আসা করে না, কিন্তু তোমরা দুইজন এত ছোট ছোট মানুষ এই জঙ্গলের মধ্যে কি করছো? মনে হচ্ছে খোদা আমার চিৎকার শুনে নিয়েছে। আমার অনেক ক্ষুধা লেগেছে। তোমরা কি আমাকে খাবার জন্য কিছু দিতে পারবে? অনেকক্ষণ হয়ে গেল আমি কিচ্ছু খাইনি। আরে এটা আপনি কেমন কথা বলছেন? আমরা আমাদের খাবারগুলো আপনাকে কেন দিব? আপনি জানেন যে আমরা শহরে যাব, আর শহরে যেতে যেতে যদি আমাদের ক্ষুধা লেগে যায় তো? না না, আমরা আমাদের রুটি দিতে পারবো না। যদি অন্য কেউ এখানে আসে তাহলে তার থেকে খাবার চেয়ে নেবেন। আমরা আমাদের খাবার আপনাকে দিব না। চল সীমা, আমরা এখান থেকে চলে যাই। না প্রিয়াঙ্কা, এই বুড়িমা কত ক্ষুধার্ত, আর না জানি কবে থেকে খাবার খায়নি। না জানি আমাদের শহরে যেতে কতদিন লেগে যাবে। 2 দিন। 2 দিন আমি ক্ষুধার্ত থাকতে পারবো। তোমার যদি বুড়িমাকে খাবার দিতে ইচ্ছা না হয় তাহলে দিও না, কিন্তু আমি দিব। এই নিন বুড়িমা, আপনি আমার ভাগের খাবার খেয়ে নিন। এটা বলে সীমা সেই বৃদ্ধা মহিলাকে তার ভাগের সকল খাবারগুলো খাবার জন্য দিয়ে দেয়। তখন প্রিয়াঙ্কা সীমাকে বলে, সীমা, এটা তোর বড় সমস্যা। সবসময় সমাজ সেবা করিস, তোর এই অভ্যাসটা এখনো গেল না। তুই তো নিজেই কতটা গরিব, তবুও সব সময় অন্য কাউকে সাহায্য করিস। একবার ভেবে দেখ, আজ পর্যন্ত কেউ তোকে সাহায্য করেছে? এখন দেখ, এই সাহায্য করার জন্য তোকে কত বড় প্রায়শ্চিত্ত করতে হয়। যখন 2 দিন পর্যন্ত না খেয়ে খালি পেটে থাকতে হবে না, তখন বুঝতে পারবি যে কত বড় ভুল করেছিস। না প্রিয়াঙ্কা, তুই ভুল ভাবছিস। কাউকে সাহায্য করলে কখনো খারাপ কিছু হয় না। এর প্রতিদান হিসাবে কোনো একদিন আমরা কোনো কিছু পেয়ে যাব। আর সব থেকে বড় কথা হলো, অন্যকে সাহায্য করে মনে অনেক শান্তি পাওয়া যায়। কখনো কখনো তুইও অন্যকে সাহায্য করে দেখিস, তোরও অনেক ভালো লাগবে।
আরে না না, বাদ দে, আমি কখনো কাউকে সাহায্য করব না। আমি তোর মতো ক্ষুধার্ত থাকতে পারবো না। এমন মনের শান্তিতে কী লাভ যদি পেটের মধ্যে ইঁদুর দৌড়ায়। এইভাবেই দুই বান্ধবী সামনে এগিয়ে যায়। আরও কিছুক্ষণ যাবার পর তারা সামনে একটি মহিলাকে কাঁদতে দেখে। তখন সীমা সেই মহিলাকে বলে, আন্টি, আপনি এত কেন কাঁদছেন? আপনার কি কোনো সমস্যা হয়েছে? আমাদেরকে বলতে পারেন। হতেও তো পারে যে আমরা আপনার কোনো সাহায্য করতে পারি। যদি কপালে দুঃখটা লেখাই থাকে তাহলে কে বা কী করতে পারে বলো? তোমরা তো জানো ইদানিং কত শীত পড়ছে, কিন্তু আমার বাচ্চাদের কাছে পরার জন্য কোনো কাপড় নেই। এর কারণেই নিজের ভাগ্য নিয়ে কাঁদছিলাম যে আমি কেমন মা যে নিজের বাচ্চাদেরকে পরার জন্য কাপড় দিতে পারি না। আন্টি, আপনি চিন্তা করবেন না, আমার কাছে কিছু কাপড় আছে, আপনি এগুলো নিয়ে নিন। হতেও তো পারে এগুলো দিয়ে আপনার কিছুটা সাহায্য হয়ে যাবে। এইভাবে সীমা তার কাছে যতগুলো কাপড় ছিল সব কাপড়গুলো সেই মহিলাকে দিয়ে দেয়। এরপর প্রিয়াঙ্কা এবং সীমা দুজনে আরও সামনে এগিয়ে যায়। কিছুক্ষণ যাবার পর তারা সামনে এমন দুইটা রাস্তা দেখতে পায় যেখানে এক রাস্তার ওপর সোনার ঝুমকা ছিল এবং অন্য রাস্তার ওপর রূপার ঝুমকা ছিল। এটা দেখে সীমা এবং প্রিয়াঙ্কা ভীষণ আশ্চর্য হয়। এরপর সীমা প্রিয়াঙ্কাকে বলে, সীমা, তুমি আমাকে এটা কেমন জঙ্গলে নিয়ে এসেছো? এখন পর্যন্ত তো কোনো নদী দেখতে পেলাম না। আর না শহরে যাবার জন্য কোনো রাস্তা, আর আমাদের সামনে এই দুইটা রাস্তা পড়ে গেল। একটা রাস্তাতে সোনার ঝুমকা রাখা আছে আর অন্যটাতে রূপার ঝুমকা। এখন আমরা বুঝবো কিভাবে যে এই দুইটা রাস্তার মধ্যে শহরে যাবার রাস্তা কোনটা? তারা দুই বান্ধবী নিজেদের মধ্যে কথা বলছিল। তখন তাদের সামনে চারুতে বসে একটি জাদুকর নিয়ে আসে, আর সে তাদেরকে বলে, তোমাদের দুজনকে জাদুর সোনা এবং রূপার রাস্তাতে অনেক অনেক স্বাগতম। যদি তোমরা জাদুর সোনার ঝুমকার রাস্তাতে যাও তাহলে এই রাস্তাতে তোমরা অনেক ধন সম্পদ পাবে, সোনা, রূপা, হীরা, টাকা পয়সা সব কিছু পাবে। আর যদি তোমরা জাদুর রূপার রাস্তা বাছো তাহলে এখানে তোমরা কোনো ধন সম্পদ পাবে না। এই রাস্তা দিয়ে গেলে তোমরা দেখতে পাবে অনেকগুলো লোক অসুস্থ, আর তোমাদেরকে তাদেরই সেবা করতে হবে। আর এর বদলে তোমরা সামান্য কিছু টাকা পাবে। এখন সিদ্ধান্ত তোমাদের হাতে যে তোমরা কোন রাস্তাতে যাবে। তোমরা কি অসুস্থ লোকেদের সেবা করে সামান্য কিছু টাকা নিতে চাও, নাকি সোনার রাস্তাতে গিয়ে অনেক ধন সম্পদ নিয়ে নিজের বাড়িতে যেতে চাও? যে মানুষ জাদুর রূপার রাস্তা পছন্দ করবে সে তো একটা আস্ত পাগল। আমরা তো শহরে যাচ্ছিলাম একটা কাজের খোঁজে। এখন যদি আমরা সোনার ঝুমকার রাস্তা দিয়ে গিয়ে অনেক ধন সম্পদ পেয়ে যাই তাহলে চাকরিটার কি দরকার? সারাটা জীবন সেই ধন সম্পদ নিয়ে আরাম করব, আর কোনো কাজও করতে হবে না। এর কারণে আমি জাদুর সোনার ঝুমকার রাস্তাটাই পছন্দ করব। না না জাদুকরনি, আমি সবসময় পড়ে এসেছি যে লোভ খুব খারাপ জিনিস। যদি কেউ কখনো কোনো জিনিসের প্রতি লোভ করে তাহলে সে সেই জিনিসটার মধ্যে অনেক বাজেভাবে ফেঁসে যেতে পারে। এর কারণে আমি ধন সম্পদের লোভ করব না। আমি রূপার রাস্তা দিয়ে যাব আর মানুষের সেবা করে পুণ্য অর্জন করব। আর আমার অনেক টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। আমার সামান্য কিছু টাকা হলেই হবে, যেটা দিয়ে আমি আমার ঋণ পরিশোধ করতে পারবো। আর এরপর আমি কাজ করব, কারণ আমি লেখাপড়া তো জানি। তাহলে লোভ করে কি হবে? আমি জাদুর রূপার ঝুমকার রাস্তাতেই যাব। এরপর জাদুকরনি প্রিয়াঙ্কাকে সোনার ঝুমকার রাস্তাতে পাঠিয়ে দেয় এবং সীমাকে রূপার ঝুমকার রাস্তাতে পাঠিয়ে দেয়। সীমা রাস্তার শেষ প্রান্তে গিয়ে পৌঁছে যা দেখে তা দেখে তার চোখ একদম ছানা বড়া হয়ে যায়, কারণ সেখানে অনেক সুন্দর অনেক বড় একটি মহল ছিল। আর সেই মহলটি অনেক সুন্দরভাবে সাজানো ছিল, আর সেই মহলের মধ্যে অনেক সুন্দর সুন্দর পরীরা ছিল। সীমা, তুমি সত্যিই অনেক ভালো। আমরা এই জঙ্গলের মধ্যে মানুষদের পরীক্ষা নিই। তুমি তোমার ভাগের খাবারগুলো আমার মাকে দিয়ে দিয়েছো, আর আমার বোনকে পরার জন্য কাপড় দিয়েছিলে যেগুলো শুধু তোমার গায়েই হবে। আর তুমি ধন সম্পদের লোভ না করে জাদুর রূপার ঝুমকার রাস্তাতেই বেছে নিয়েছো। তুমি একদম লোভী নও, তুমি ভীষণ দয়ালু। তুমি সবসময় অন্যকে সাহায্য করো। এর কারণেই তুমি এইখান থেকে জাদুর রূপার ঝুমকা পাবে, যে ঝুমকা দুইটা তোমাকে সারা জীবন ধন সম্পদ দিয়ে ভরিয়ে রাখবে। আর এইখান থেকে তোমার সাথে একটা পরীও যাবে, যে সব সময় তোমার দেখাশোনা করবে আর সব সময় তোমাকে প্রত্যেকটা বিপদ থেকে বাঁচাবে। পরিরানী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ পর্যন্ত আমি অনেক মানুষকে সাহায্য করেছি, আর আজকে আমি তার ফল পেয়ে গেছি।
টিচার ক্লাসে সবসময় ঠিকই বলতো যে অন্যকে সাহায্য করলে আমাদের সাথে কখনো খারাপ কিছু হবে না, আর একদিন না একদিন আমরা তার প্রতিদান পাবই। দেখো, আজকে আমি আমার কাজের প্রতিদান পেয়ে গেছি। সব কিছু পেয়ে সীমা প্রচণ্ড খুশি ছিল। অন্যদিকে প্রিয়াঙ্কা জাদুর সোনার ঝুমকার রাস্তা দিয়ে যাচ্ছিল। সে অনেকক্ষণ ধরে হাঁটছিল, কিন্তু সে কোনো ধন সম্পদই পায় না। এর বদলে সে যত সামনে এগিয়ে যাচ্ছিল তার সামনে তত ভয়ঙ্কর রাস্তা আসছিল। তখন প্রিয়াঙ্কা ভাবে, মনে হচ্ছে ওই জাদুকরনি আমাকে মিথ্যা কথা বলেছে। এখানে তো কোনো ধন সম্পদ নেই, না সোনার মোহর আছে আর না কোনো মণিমুক্তা। এখন এখানে তো আমার অনেক ভয় করছে। এই রাস্তা তো খুব ভয়ঙ্কর, আমাকে বাড়িতে ফিরে যাওয়া উচিত। এইটা বলে সে পেছনে ফেরে। তখন সে দেখে যে তার পেছনে অনেক ভয়ঙ্কর একটি ডাইনি দাঁড়িয়েছিল। সে ডাইনি হাসতে হাসতে প্রিয়াঙ্কাকে বলে, হা হা হা, আমি জানি যে তুই এখানে ধন সম্পদ নিতে এসেছিস, কিন্তু এইভাবে তুই ধন সম্পদ পাবি না। প্রথমে তোকে এই এগ্রিমেন্ট পেপারে সাইন করতে হবে, আর এরপরই তুই ধন সম্পদ পাবি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমাকে একটি এগ্রিমেন্ট পেপারে সাইন করতে হবে, তাই তো? তাহলে বলো, এই এগ্রিমেন্টস পেপারে সাইন করার পর আমি ধন সম্পদ পাবো তো? এটা বলে প্রিয়াঙ্কা কিছু ভাবনা চিন্তা না করেই ডাইনির দেওয়া সেই এগ্রিমেন্ট পেপারে সাইন করে দেয়। সে একবার পড়েও না যে সেই এগ্রিমেন্ট পেপারে কি লেখা আছে, আর তাকে বলে, দেখো ডাইনি, তুমি আমাকে যেখানে যেখানে সাইন করতে বলেছিলে আমি সেখানে সেখানে সাইন করে দিয়েছি। এখন তুমি আমাকে এখানে থাকা সকল ধন সম্পত্তি দিয়ে দাও, যেগুলো দিয়ে আমি আরাম করতে পারবো। বেচারি সীমা জাদুর রূপার ঝুমকার রাস্তাটি বেছে অনেক ভুল করেছে। বেচারি অসহায়ের মতো অসুস্থ মানুষদের সেবা করছে, অনেক পস্তাচ্ছে হয়তো। আর এর বদলেও কি পাবে? সামান্য কিছু টাকা। বোকা মেয়ে, তোর বান্ধবী একদম ঠিক রাস্তা বেছেছে। ও ধন সম্পদের কোনো লোভই করেনি। এখন তোর সঙ্গেই খুব খারাপ কিছু হতে চলেছে। তুই কিছু না ভেবেই ধন সম্পদের লোভে এমন একটা এগ্রিমেন্টে সাইন করেছিস যে সেই এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী তুই আর কখনো নিজের বাড়িতে ফিরে যাবি না। তুই এখানেই থাকবি আর আমাদের মতো ডাইনিদের সেবা করবি। আমরা তোকে যেখানে পাঠাবো তুই সেইখানেই যাবি, আর আমাদের খাবার দাবারের ব্যবস্থা করবি। এটা বলে ডাইনি অনেক হাসে। সব কিছু শুনে প্রিয়াঙ্কা প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে বলে, না না, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আমার জীবনে আর কখনো এমনটা করব না। আমি বুঝতে পারিনি যে ধন সম্পদের লোভ করলে এমনটা হবে। আমি আর কখনো লোভ করব না। আমি আমার কর্মের শাস্তি পেয়ে গেছি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি বাড়িতে যেতে চাই। দয়া করে আমাকে ছেড়ে দাও। প্রিয়াঙ্কা সেই ডাইনির সামনে হাত জোড় করে এটা বলে কাঁদে, কিন্তু সেই ডাইনি প্রিয়াঙ্কার একটা কথাও শোনে না। প্রিয়াঙ্কা তার কর্মের শাস্তি খুব ভালোভাবে পেয়ে যায়। এরপর থেকে সে সেই ডাইনির সঙ্গেই তাদের কাজের লোক হয়ে সেখানে বসবাস করতে শুরু করে। অন্যদিকে সীমা ধন সম্পদের লোভ করেনি, আর সে অনেক ভালো মনের একজন মানুষ ছিল, আর সবসময় মানুষদের ভালো করেছে। আর এর পরিণাম হিসাবেই সে জাদুর রূপার ঝুমকা পেয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে একটা পরীও। আর সেই পরীকে নিয়ে সে তার বাবা মায়ের সঙ্গে হাসি খুশিতে জীবন কাটায়। তো ফ্রেন্ডস, কেমন লাগলো গল্পটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবে, যেন আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। অনেক দিন আগের কথা, রামপুর নামক একটি গ্রামে সোনিয়া এবং সুনিতা নামের দুই বোন একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করত। অনেক দিন আগে সোনিয়া এবং সুনিতার মা মারা গিয়েছিল, যার কারণে দুই বোন এতিম হয়ে যায়। আর এরপর থেকে দুই বোন একাই বসবাস করে। দুই বোনের ধন সম্পত্তির কোনো অভাব ছিল না, শুধুমাত্র বাবা মায়ের অভাব ছাড়া। একদিনের কথা, সোনিয়া এবং সুনিতার বাড়িতে তাদের চাচি এবং চাচাতো বোন আসে তাদের সঙ্গে দেখা করার জন্য। চাচি সুমিত্রা দুই বোনকে বলে, মেয়েরা, আমি তোমার বাবা মায়ের সম্পর্কে শুনেছি। আমার ভীষণ খারাপ লাগছে আমি ওদের শেষ সময়ে আসতে পারিনি। কিন্তু বাচ্চারা, আমি এখানে তোমাদের চাচি হয়ে নয়, তোমাদের মা হয়ে এসেছি। আমি কখনো তোমাদেরকে মায়ের অভাবটা বুঝতে দেব না। আজ থেকে তোমরা দুইজন আমার মেয়ে কাজলের মতোই। চাচি,
এটা তো তুমি খুব ভালো ভেবেছো যে তুমি এবং কাজল আপু আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে। আমাদের দুই বোনের একা একা একদম ভালো লাগছিল না। এখন তুমি আমাদের সঙ্গে থাকবে, সত্যি আমাদের অনেক ভালো লাগবে। চাচি, এখন তুমি বিশ্রাম করো, আমি তোমাদের জন্য জুস পাঠাচ্ছি। এইটা বলে সোনিয়া তার কাকি সুমিত্রার জন্য এবং তার মেয়ে কাজলের জন্য জুস নিয়ে আসতে চলে যায়। তখন কাজল সুমিত্রাকে বলে, মা, হঠাৎ কি হলো যে তোমার মতলব এমন পাল্টে গেল? তুমি তো এদের দুজনকে পছন্দ করতে না, তাহলে এখন এত ভালোভাবে এদের সঙ্গে কেন কথা বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কাজল, হ্যাঁ, আমি এখন এদের সঙ্গে ভালো ব্যবহার করছি, কিন্তু আমি যদি এদের বাড়িতেই এদের কাজের লোক না বানাতে পেরেছি তাহলে আমার নামও সুমিত্রা নয়। তাই আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। যখনই সুযোগ পাবো তখনই এই সকল ধন সম্পত্তি নিজের নামে করিয়ে নেব, আর এরপর এদের বাড়িতেই আমি এদেরকে চাকরানির মতো রাখবো, আর এদের কাছে যা সব কিছু আছে সব কিছু তোমার হবে। এখন এত চিন্তা করো না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করো। যেখানে সোনিয়া এবং সুনিতা এতটা খুশি ছিল যে তাদের চাচি তাদের বাড়িতে মা হয়ে এসেছে, অন্যদিকে তার চাচি তাদের জীবনটা নরকে পরিণত করার প্ল্যান করছিল। প্রথম কয়েকদিন সুমিত্রা সোনিয়া এবং সুনিতাকে মায়ের মতো ভালোবেসেছিল, কিন্তু একদিন সুমিত্রা প্রতারণা করে সোনিয়া এবং সুনিতার থেকে তাদের ধন সম্পত্তির দলিলে সাইন করিয়ে নেয়। এর কারণে সকল ধন সম্পত্তি এবং ব্যাংক ব্যালেন্স সুমিত্রার নামে হয়ে যায়। যখন সব কিছু তাদের নিজেদের নামে হয়ে যায় তখন তারা নিজেদের আসল রূপটা দেখাতে শুরু করে। সুমিত্রা সোনিয়া এবং সুনিতাকে নিজের কাছে ডাকে এবং বলে, সোনিয়া, অনিতা, আজ থেকে তোমাদের স্কুলে যাওয়া বন্ধ, আর তোমরা দুইজন মিলে এবারের সকল কাজ করবে। সুনিতা, তুমি কাপড় ধোয়া এবং বাসন মাজা কাজ করবে, আর সোনিয়া, তুমি বড়, এর কারণে তুমি পুরো কিচেনটাকে সামলাবে। তুমি প্রতিদিন আমাদের দুই মা মেয়ের জন্য নতুন নতুন সুস্বাদু খাবার বানাবে। চাচি, আমাদের বাড়িতে তো অনেক কাজের লোক আছে, তাহলে আমরা বাড়িতে কেন কাজ করব? আমরা দুজন কখনো বাড়ির কাজ করিনি আর করতেও পারি না। আমরা দুইজন পড়ালেখা করব। এটা তোমাদের দুই বোনের অনেক বড় একটা ভুল ভাবনা যে এখন তোমরা পড়ালেখা করবে, কারণ মা এই বাড়ির সকল কাজের লোককে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন তোমরা দুইজনই এই বাড়িতে কাজের লোকের মতো কাজ করবে, আর আমরা দুইজন মহারানী হয়ে পায়ের ওপর পা তুলে এই বাড়িতে বসবাস করব। চাচি, কাজল এটা কি বলছে? তুমি আমাদের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছো আর কাজের লোকগুলোকেও বাড়ি থেকে বের করে দিয়েছো। এখন আমরা নিজেদের বাড়িতেই কাজের লোকের মতো কাজ করব। আর চাচি, এটা তো আমাদের বাড়ি, আমাদের বাড়িতে বসে খেয়ে তুমি আমাদের সঙ্গে এমনটা কিভাবে করতে পারো? তুমি তো আমাদের মা হয়ে এখানে এসেছিলে, তাই না? আর মা নিজের বাচ্চার সঙ্গে এমনটা কখনো করে না যেমনটা তুমি করছো। সোনিয়ার কথা শুনে কাজল এবং সুমিত্রা অনেক হাসে, আর হাসতে হাসতে সুমিত্রা দুই বোনকে বলে, আরে বোকা মেয়েরা, এখন তোদের সকল ধন সম্পত্তি আর ব্যাংক ব্যালেন্স আমাদের নামে হয়ে গেছে, আর তোমাদের কাছে একটা পয়সাও নেই। এর কারণে আমি যেমনটা বলছি তোমরা তেমনটাই করো, নয়তো তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে দুইবারও ভাবতে হবে না। আর শোনো, আজ থেকে তোমরা গোয়াল ঘরে থাকবে, আর এই বিলাসবহুল বাড়িতে শুধু কাজ করার জন্যই আসবে। আর তোমরা সারাদিনে একবার খাবার খেতে পাবে, আর এত ভালো ভালো কাপড়ও পরবে না। আর এখন যতটা ভালো কাপড় পরে আছো, এরপর থেকে তোমরা ছেঁড়া ফাটা কাপড় পরবে, যেমনটা কাজের লোকেরা পরে। এইটা বলে সুমিত্রা তাদের কাছে থাকা সকল দামি জিনিসপত্রগুলো তাদের থেকে কেড়ে নেয়, আর তাদেরকে গোয়াল ঘরে থাকার জন্য বলে। এখন দুই বোন সারাদিন বাড়ির সকল কাজ করে, আর সন্ধ্যাবেলায় বাসি পচা খাবারগুলো খায় এবং ঘুমানোর জন্য গোয়াল ঘরে চলে যায়। এইভাবেই দিন কাটছিল। আর কিছুদিন পর সুনিতার জন্মদিন চলে আসে। সে কাঁদতে কাঁদতে সোনিয়াকে বলে, আপু, আজকে তো আমার জন্মদিন ছিল, আর আমার জন্মদিনটা উদযাপন করা হবে না, কারণ দুষ্টু চাচি আর কাজল তো এটা কখনোই হতে দেবে না। যখন বাবা মা বেঁচে ছিল তখন কত ধুমধাম করে আমার জন্মদিন পালন করা হতো। যদি এই সময় চাচি আমাদের বাড়িতে না আসতো তাহলেও অনেক ভালোভাবে অনেক বড় করে আমার জন্মদিন উদযাপন করা যেত।
ওই প্রতারক চাচি তো আমাদের থেকে সব কিছু কেড়ে নিয়েছে। নিজে কেমন আমাদের বাড়িতে মহারানীর মতো থাকে, আর আমাদেরকে কাজের লোক বানিয়ে দিয়েছে, আর এই গোয়াল ঘরে থাকতে দিয়েছে। সুনিতা, বোন আমার এভাবে কাঁদতে নেই। আমারও তো অনেক কষ্ট। আমারও তো খুব খারাপ লাগছে যে আজকে তোমার জন্মদিন আর আমি কিচ্ছু করতে পারছি না। কিন্তু তুমি চিন্তা করো না, আমি চাচির সঙ্গে একবার কথা বলে দেখছি। কে বলতে পারে চাচি তোমার জন্মদিনে একটি ছোট্ট কেক অর্ডার করে দেয়। সুনিতাকে এটা বলার পর সোনিয়া তার চাচির কাছে যায় এবং তাকে বলে, চাচি, আজকে সুনিতার জন্মদিন, আর আমি আমার বোনের জন্মদিনে ওকে এভাবে কাঁদতে দেখতে পারবো না। তোমার যত ইচ্ছা আমাকে দিয়ে তত কাজ করিয়ে নাও, আমি সব কাজ করতে রাজি আছি। কিন্তু দয়া করে আমার বোনের জন্য একটা বার্থডে কেক নিয়ে আসো। ওই কেকটা কেটেই অনেক খুশি হবে। এরপর কাজল তার মাকে বলে, মা, আজ তো সুনিতার জন্মদিন, তাহলে আজকে ওদের দুইজনের একজনকেও খাবার জন্য কিচ্ছু দিবে না। নিজের জন্মদিনে বেচারি কিচ্ছু খেতে পারবে না, এটা দেখে আমার অনেক মজা হবে। আর আমি ওদের চোখের সামনে বসে বসে পিৎজা, বার্গার, পেস্ট্রি সব কিছু খাবো। ও শুধু চেয়ে চেয়ে দেখবে, এটা দেখে আমি অনেক মজা পাবো, অনেক ভালো লাগবে আমার। কাজল, এমনটা করতে নেই। আজকে সুনিতার জন্মদিন, আর আজকে তোমরা ওকে খাবার পর্যন্ত দিবে না। আজকে তোমরা যে বিলাসবহুল জীবনটা উদযাপন করছো, এই সব কিছু আমাদের। তোমরা ধোকা দিয়ে আমাদের থেকে সব কিছু কেড়ে নিয়েছো। দেখে নিও, একদিন তোমাদের কাছেও এই সব কিছুর একটা কিচ্ছু থাকবে না, সব কিছু হারিয়ে ফেলবে তোমরা। এটা শুনে সুমিত্রা সোনিয়াকে থাপ্পড় মারে। সুমিত্রার প্রচণ্ড রাগ হচ্ছিল, এর কারণে সে সোনিয়াকে অনেক মারধর করে আর তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে যাবার কারণে সোনিয়ার মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল। তখন সুমিত্রা বলে, আজকাল তোর মুখে কথা ফুটেছে, আমাদেরকে বদদুয়া দিচ্ছিস যে আমাদের কাছে যা কিছু আছে সব কিছু হারিয়ে যাবে। এতদিন তো তোদের দয়া করে গোয়াল ঘরে থাকতে দিয়েছিলাম, আজকে সেটাও হবে না। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, অপয়া কোথাকার। সোনিয়ার কপাল ফেটে রক্ত বের হচ্ছিল, কিন্তু তবুও সুমিত্রা তার উপর একটুও দয়া হয় না, আর সে তাদের দুই বোনকে তাদের বাড়ি থেকেই গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। দুই বোন রাস্তা দিয়ে এদিকে ওদিকে হাঁটছিল, কিন্তু তারা থাকার জন্য কোনো জায়গা পায় না। দুই বোন একটা রাস্তার কিনারায় বসে পড়ে। তখন সুনিতা সোনিয়াকে বলে, আপু,